দেশ স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকার ও রাজনীতি ও সংকটের জাল, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য সরাসরি উপস্থিত আছেন অতিথি এবং পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সুলতান মাহমুদ, উপসম্পাদক দৈনিক আমার দেশ। আমি শুরুতে জনাব হাসানাত আলী আপনাকে দিয়ে শুরু করি। গতকাল তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে জোর দাবি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ওই দিনই জাপান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুনের মধ্যে, অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। আজ বলেছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতদ্বৈততা দেখেন কিনা, বা এই কোন সংকটের দিকে যাচ্ছে কিনা আমরা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় দেশ টেলিভিশন অগণিত দর্শক শ্রোতাকে। সংকটের জায়গা আছে নেই, তার চেয়ে বড় কথা হলো আলোচনার মধ্য দিয়ে এই সমাধানটা করতে হবে যে নির্বাচনটা কবে হবে। আমি একটু এই কনক্লুডিং রিমার্কস দেওয়ার আগে একটা কথা আপনাকে মনে করে দিতে চাই। যখন বিএনপি নির্বাচন চায়নি, সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই মনে থাকবার কথা, সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেদিন থেকে যদি 18 মাস আপনি যোগ করেন তাহলে সেটা ডিসেম্বরেই হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এরপরে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরেকটি কথা বললেন যে যদি কম সংস্কার হয় ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে। অতি সম্প্রতি প্রায় সকল উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টা সহ তারা জুনে নির্বাচন করার কথা বলছেন। বিএনপি তাদের দেওয়া কথা অনুযায়ী তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। একটি রাজনৈতিক দল নির্বাচন চাইতেই পারে, এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না। প্রশ্নটি হলো জুনে কেন? জুনে কি আদৌ নির্বাচন করা সম্ভব কিনা সেটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আজকে মে, ঢাকা ডুবে গেছে একদম। আগামীকাল 31, তারপরে জুন শুরু হবে। সম্ভব? এই বর্ষাকালে দেশের অধিকাংশ জায়গা পানির নিচে থাকে, বর্ষাকাল, অধিকাংশ ভোটার গ্রামে বসবাস করে, এবং বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে বা যে কোনো নির্বাচনের ইতিহাসে কখনো এই সময়টি নির্বাচন হয়েছে এরকম রেকর্ড খুবই বিরল। তবে হ্যাঁ, 96 কেউ বলার চেষ্টা করতে পারে 96-এ হয়েছে। হ্যাঁ, একটা নির্বাচন হয়েছে 96-এ, কিন্তু আর সকল নির্বাচন কিন্তু শীতকালে হয়েছে। ডিসেম্বরে যদি আপনি নির্বাচন না করেন তাহলে কি হতে পারে? জানুয়ারিতে ছাত্রদের স্কুল ভর্তি, ফেব্রুয়ারিতে রোজা, ঈদ, মার্চে এসএসসি পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষার পরে কোরবানির ঈদ, এবং আরো যে সমস্ত আনুষঙ্গিক যে হজ টজ এগুলো মিলে যে অবস্থাগুলো আছে, তো সেই বিবেচনা যদি আপনি নেন, দেশের যদি আবহাওয়াকে চিন্তা করেন, তাহলে ডিসেম্বর, জানুয়ারি তো, ফেব্রুয়ারি, এগুলো তো একটা ভালো নির্বাচনী ব্যবস্থার মতো সময় আর কি। সেটি সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, নিশ্চয়ই ওয়েদারকে কনসিডার করবেন। এবং মোটা দাগে একটি জিনিস আমি বলি, দেখেন প্রায় 3.5 কোটি ভোটার 14তে ভোট দিতে পারেনি, 18তে ভোট দিতে পারেনি, 24-এ ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায় এবং ভোটের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায়। কারণ নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে বা একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, যে সমস্যার উপসর্গগুলো কিন্তু আমরা দেখছি দেশে বিদ্যমান। শাহবাগ এখন অবরোধের একটি তীর্থস্থানে পরিণত হয়ে গেছে। কথায় কথায় আন্দোলন, সচিবালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে সকল জায়গায় একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। সেই সংকটটা বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে, সমাধান না করে যদি আপনি ক্ষমতার জোরে বা অন্য কোনো জোরে যদি আপনি করতে চান, সেটা তো খুব ভালো দিক দেখায় না। আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে 5 তারিখের বিপ্লবের কথা আমরা বলি, নিঃসন্দেহে বিপ্লবের অগ্রভাগে ছিলেন আমার ছাত্র বন্ধুরা, আমরা স্যালুট জানাই। কিন্তু এটিও তো ঠিক যে সেনাবাহিনী যদি এই ছাত্র জনতার পাশে না দাঁড়াতো, অকণ্ঠ সমর্থন না দিত, তাহলে এই বিজয় কি খুব সহজ হতো? তো সেই সেনাবাহিনীর প্রধান বললেন যে নির্বাচন ডিসেম্বরে হওয়াই যুক্তিযুক্ত। এটা নিয়ে অনেক রকমের সমালোচনা, কিন্তু আমি না মজার একটা কথা দেখছি, সবসময় আমাদের দেশের সেনাবাহিনী নির্বাচনের বিপক্ষে থাকে। সবসময় এরশাদের সেনাবাহিনী, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন,
তারপরে ধরেন যদিও জিয়াউর রহমান নিজে স্বেচ্ছায় সামরিক উড্ডি থেকে বহুদলীয় গণতন্ত্রে নিজে ফিরে গিয়েছিলেন, ভোটে দিয়েছিলেন। এরশাদের সময় আমরা দেখি 111-এর সরকার দেখেন কতদিন ভোট না দিয়ে থাকলেন। এবার কিন্তু ব্যতিক্রম, যে ওয়াকার সাহেব সেনাবাহিনীর প্রধান, তিনি নিজে চান যে ভোট, তিনি নিজে চান নির্বাচন, তিনি নিজে চান যে একটি গণতান্ত্রিক সরকার দেশের ক্ষমতায় বসুক। এই যে চাওয়ার যে জায়গাটুকু, সেই সব কিছু মিলিয়ে আমি মনে করি ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঐক্যমত্য হবে। তবে একটা জিনিস আমি সরকারের সাথে একমত, কালকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সংস্কার, বিচার, নির্বাচন, কোনোটা তো কোনোটার বাধা হতে পারে না। আপনি সংস্কার চলমান প্রক্রিয়া করেন, সংস্কার করতেই হবে। সংস্কার না করলে আপনি জনগণের, রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই জনগণের মালিকা ফিরে দেবেন কেন? 18 বছর তো চিন্তাই হয়ে গেছিল। সংবিধান সংস্কার করেন, কেউ বাধা দিচ্ছে না। আপনি আইন শৃঙ্খলা বাহিনী জনগণের দাসে সেবকই হয়নি, বরং রাজনৈতিক দল দাসে পরিণত হয়েছিল। সংস্কার করতে হবে, কেউ আপত্তি দেয়নি। সংস্কার করতে হবে নির্বাচন কমিশনের, যারা ঘুম থেকে উঠে 10% ভোটকে 40% ভোট বলবে না, সেই নির্বাচন কমিশনের সংস্কার বিএনপি বাধা দেয়নি, কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি। তাহলে সংস্কারের মতো চলুক। নির্বাচনের যে প্রস্তুতি, সেই নির্বাচনের প্রস্তুতিগুলো শুরু হোক, এবং সেটি বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু এবং পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে। নির্বাচনের তো বিকল্প আমরা দেখি না, কারণ গত 18টি বছর নির্বাচনের জন্য অগণিত মানুষ রক্ত দিয়েছে, বাড়িঘর হারিয়েছে, ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, আয়না ঘরের বিভৎস দৃশ্য আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলো রোডম্যাপ চাই, রোডম্যাপ ইস্যুতে কি মানে সংকট তৈরি হবে কিনা, মতদ্বৈততা তো নিশ্চয়ই তৈরি। দেখেন, আপনি কি করতে চান? আমাদের ম্যানেজমেন্টের মানুষ, আমরা সবসময় বলি যে কোনো কাজ শুরু করার আগে একটি পরিকল্পনা দরকার, যে আপনি কখন শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কি কি স্টেপস নেবেন, এবং এটি করতে কতগুলো অর্থ সংস্থানের প্রয়োজন হবে। এই পরিকল্পনাগুলো আপনি নেবেন না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দল। তো সেই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা যখন জানতে চায়, কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নাই, থাকার কথাও নয়, এবং আছে বলে আমি বিশ্বাসও করি না। তাহলে এই সরকারের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি, জামাত, এনসিপি, নব্যসৃষ্ট দল, খুব তরুণ একটি দল, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মতামতের ভিত্তিতে, এবং যদি এই ধরনের একটি রোডম্যাপ বা পথনকশা যদি দেওয়া যেত, যে সংস্কার কতদিনে করবেন, বিচার কতদিনে করবেন, আপনি নির্বাচনী জার্নিটা কবে থেকে শুরু করবেন, এগুলো যদি স্পষ্ট থাকে, তাহলে কাজগুলো করতে সহজ হয়। আপনার সামনে যদি একটি লক্ষ্য স্থির করা থাকে, তাহলে সেই লক্ষ্য অর্জন করার জন্য আপনার যে কাজ করার যে স্পৃহা বা কাজ করার যে উদ্যোগ, সেটি লক্ষ্যহীন কাজ করার চেয়ে অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। সেটিও ভেবে দেখা দরকার। অতএব রাজনৈতিক দলটা এই রোডম্যাপ চাইতেই পারে। আপনি বলছেন যে দাবির তীর্থভূমি শাহবাগ, আমি যদি একটু যোগ করি যে দাবির তীর্থভূমি, পুরো রাজধানী দাবির একটি তীর্থভূমি হয়ে গেছে। আজকেও আমরা লক্ষ্য করেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকের যারা সমর্থক রয়েছেন, আপিল বিভাগের একটি রায়ের পর তার শপথে কোনো বাধা নেই, তারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। একই সঙ্গে প্রশাসনে কিন্তু যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে সচিবালয়ের কথা বলছি, যে সেখানে অস্থিরতা কিন্তু বাড়ছে। এই অস্থিরতাগুলো আসলে মানে সমাধানের পথ আমরা কেন খুঁজে পাচ্ছি না, নিজেরাই করছি না? আসলে সরকারের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি দেখেন না? আমি সরকারের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতির চেয়ে সবচেয়ে বড় যেটা দেখি, সেটি হলো কোথাও না কোথাও সমন্বয়হীনতার একটি বোধহয় অভাব পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখেন, যে কাজটি করার প্রয়োজন সেটি হচ্ছে, কিন্তু যে কাজটি না করলেও চলে এখন, এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে চাকরি বিধিমালা সংস্কার এবং তাদেরকে একটা শোকজ করে দিয়ে চাকরি খাওয়া বা উত্তেজনা ছড়ানো, এটি কি একটি উপযুক্ত সময় বলে আপনি মনে করেন? আমার কিন্তু সেটি মনে হয় না। তাহলে এই চাকরি বিধিমালা সংস্কার, আপনি তো প্রশাসনিক সংস্কার কমিশন আছে, সেই কমিশনের রিপোর্ট এখনো মানুষ জানে হয়তো, কিন্তু সেটা তো বাস্তবায়ন হয়নি, প্রজ্ঞাপনও জারি করেনি। অতএব এই যে বিশেষ করে এই সচিবালয় কেন্দ্রিক যে আন্দোলনটা, আমার কেন জানি মনে হয় যে কেউ কি এটিকে পুঁজি করে বা এ ধরনের অপ্রয়োজনীয় ইস্যুকে ইস্যু বানিয়ে সরকারকে বিতর্কিত করতে চায় কিনা, বা প্রশাসন যন্ত্রকে একটি শৈথিল্যতার মধ্যে আনতে চায় কিনা, সেই বিষয়টা তো খতিয়ে দেখা দরকার। এখনো তো প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে এমনটি কি বলা যাবে? আইন শৃঙ্খলা বাহিনী খুব দক্ষতার সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে এখনো কি বলা যাবে? দীর্ঘদিন ধরে আমার সেনাবাহিনী মাঠে, সেই দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে আছে, এই সেনাবাহিনীকে যদি আরো দীর্ঘায়িত আপনি করেন, তাদের মনোবল ভেঙে যেতে পারে। তাদের তো একটা চৌকস বাহিনী, তাদের তো ব্যারাকে ফিরে যাওয়ার সময় বোধহয়
চলে আসছে, তো কতদিন সেনাবাহিনী আপনাকে সাপোর্ট দেবে? সেনাবাহিনী যদি উঠে যায় তাহলে আপনি পুলিশ বাহিনীর পক্ষে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি যেগুলো এখনো হয়, তারপরে বিভিন্ন ধরনের দখল, এগুলোকে নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব? এই বিষয়গুলো তো আমাদেরকে ভেবে দেখা দরকার। তো সেই জায়গাতে কনসেন্ট্রেট না করে এই ধরনের মানে আমি বলছি না যে অপ্রয়োজনীয়, আমি বলছি না গুরুত্বহীন, কিন্তু সময়টা তো একটা ফ্যাক্টর, যে আপনি কোন সময় এটা করবেন। এটি নির্বাচিত একটি সরকার করলে তার তো একটা অন্য রকমের একটি বিষয় থাকে, কিন্তু সেটি না করে এগুলাকে ইশরাকের শপথ যেটা আপনি বলছেন, এটা তো দুঃখজনক। কোন অর্থে দুঃখজনক? দুঃখজনক হলো যে নির্বাচন কমিশন তারা গেজেট নোটিফিকেশন করছে, আপনি কোন যুক্তিতে সেটাকে উপেক্ষা করে শপথটা করালেন না? কেন করে এতদিন পর্যন্ত লিঙ্গার করলেন কেন? আমি এই প্রেক্ষাপটেই বলতে চাই যে যেমন জগন্নাথের যে আন্দোলনটি ছিল, সেখানে তারা এর আগেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, আশ্বাস পূরণ হয়নি বলে তারা আবারও আন্দোলন নামতে হয়েছে। আরো বেশ কয়েকটি ইস্যু রয়েছে, মানে সেই ক্ষেত্রে আসলে কি বলবেন, মানে কেন এগুলো সমাধানে সরকার যায় না? ওই যে আপনাকে আমি বললাম যে কেউ কেউ সরকারের ভেতরে, এটা আমার আশঙ্কা, সত্য মিথ্যা আমার কাছে কোনো তথ্য নাই, কিন্তু আমার কাছে কেন জগন্নাথের দাবি কালকে মেনেছে এবং তাদের অলরেডি গেজেট হয়ে গেছে, তাদের আরডিপিডি এটা অনুমোদন হয়ে গেছে, তাহলে সেটা তখন করলে এই সমস্যাটা তো হতো না। এই শিক্ষকরা, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা তো লাঞ্ছিত হতো না, ছাত্র বন্ধুরা তো নিগৃহীত হতো না। তাহলে এই যে যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজনটাকে যথাসময়ে অ্যাড্রেস না করে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা, এগুলো তো খুব ভালো কিছু বুঝায় না বা ভালো কিছু সাইন দেয় না। আমি আবারও বলি যে সেটি হলো নির্বাচনের দিকে যেতেই হবে, তবে সেটা সংস্কারকে উপেক্ষা করে নয়, সংস্কার করে। আপনি 10 মাস চলে গেল, 10টি মাস চলে গেছে, কেন বিচার শুরু করা যায়নি? কাকে জিজ্ঞেস করব বলেন আগে আমাকে, কাকে জিজ্ঞেস করব? কারণ স্পিডি ট্রায়ালে আপনাকে একটা এক্সাম্পল দিই, জুবাইদা রহমান, যিনি কোনোদিন রাজনীতি করেন না, একজন চিকিৎসক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্রবধূ, তারেক রহমানের সহধর্মিণী, বাবা মন্ত্রী ছিলেন, বিমান বাহিনীর প্রধান ছিলেন, 17 দিনে রাতের বেলা কোর্ট বসিয়ে সাজা দিয়েছেন 3 বছরের। তাহলে যদি নজির বাংলাদেশে থেকে থাকে, তাহলে এখন তো বিচারাঙ্গন আরো স্বাধীন। কেন এই 10 মাসে একটি বিচার করা গেল না? খুনিরা প্রকাশ্যে খুন করলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আমার সন্তান তুল্য মাসুম বাচ্চারা 11 জনের মতো নাবালক শিশু বাচ্চা আত্মাহুতি দিল, 1500 জন রক্ত দিল। আমরা রাজপথে থাকলাম, নাজেহাল হলাম, নিগৃহীত হলাম। বাধা কোথায় ছিল? এই বিচার করার জন্য কি সংস্কার লাগতো না তো। আপনি দেশের বিদ্যমান আইন দিয়েই এ সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রকাশ্য প্রমাণ আছে, সাক্ষী আছে, ভিডিও ফুটেজ আছে, কেন পারলাম না? অভিযোগ কাকে করব? অভিযোগ করার তো কেউ নাই। এই বিষয়গুলোতে আজকে এগুলো নিয়ে যদি নির্বাচন যদি বিলম্বিত হয়, প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, সমস্যা তো নিত্য নতুন তৈরি হতে পারে। সেই সমস্যাগুলো আপনি কি করে সামাল দেবেন? ভোটের হিসাবে আপনাকে, আমরা সবাই বলি জনগণ আমাদের সাথে, হ্যাঁ জনগণ আমাদের সাথে। আপনি যদি 96, 2001 এবং 2006 নির্বাচন যদি আপনি চিন্তা করেন, তাহলে এই 3টি নির্বাচনকে 91, 96, 2001 নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাহলে সেই নির্বাচনের ভোটের একটু আপনি চিত্রটা আমরা দেখে আসি। আওয়ামী লীগ 34-33, বিএনপি 33-34, জামাত 9%, এনসিপির জন্মই হয়নি তখন। তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মানুষের দল বিএনপি যখন নির্বাচিত চায়, কথা বলতে হবে, তাদেরকে কনভিন্সে নিতে হবে। এই মুহূর্তে নির্বাচনী মাঠের সবচেয়ে বড় খেলোয়াড় হলো বিএনপি। সংস্কার ইস্যুতে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখলাম যে দফায় দফায় সংস্কার ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে, বিভিন্ন সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে, আরো কিছু কিছু বাকি আছে যেগুলোর সাথে আসলে কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততাও রয়েছে। এই সংস্কার রাজনৈতিক দলগুলো বলছে যে 10 মাস পেরিয়ে গেল, আসলে সংস্কার কত দূর? আমি উত্তরটি নিবে একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশসন্ধানী ছিল ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশসন্ধান আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে আসলে আমার যে প্রশ্ন ছিল যে সংস্কারের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে, সংস্কার কমিশনগুলোর আমরা রিপোর্ট দেখেছি, সংস্কারের বাস্তবায়নটা আসলে কবে নাগাদ দেখব? এটি বলা তো ডিফিকাল্ট, তবে আমি যতদূর জানার চেষ্টা করছি, 2য় পর্যায়ের বৈঠক সামনে মাস থেকে শুরু হবে। প্রথম পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ প্রান্তে,
কিছু কিছু জায়গায় একেবারেই সমস্ত দল ঐক্যমত্য পোষণ করেছে, কিছু কিছু জায়গায় আংশিক, কিছু কিছু জায়গায় মতপার্থক্য রয়ে গেছে। তবে আমি আশাবাদী মানুষ যে আলোচনার টেবিলে বসলে, যেহেতু রাজনীতিবিদরা রাজনীতি করতে চান বাস্তবতার নিরিখে, মানুষের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির সংমিশ্রণ করে, অতএব সেই জায়গায় থেকে আমি বলতে চাই যদি সদিচ্ছা থাকে রাজনৈতিক দলদের, এবং সেটা থাকতেই হবে, কারণ আরেকটি 5ই আগস্ট দেশে তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করা যাবে না। আমরা 71-এ রক্ত দিয়েছি, ঐক্য ধরে রাখতে পারেনি, বিভাজন তৈরি হয়েছে, জাসদ হয়েছে, 30,000 মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, জাসদের নেতা কর্মীদেরকে হত্যা, সিরাজ শিকদার হত্যা হয়েছে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা ধরে রাখতে পারেনি, বিভাজন তৈরি হয়েছে, 111 তৈরি হয়েছে, 18 বছর গণতান্ত্রিক আমি মানুষের মুখ বন্ধ করা হয়েছে, টেলিভিশন কথা বলতে পারেনি, অনেক মিডিয়া হাউস এখনো বন্ধ, পত্রিকা বন্ধ, সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়ে গেছে। সে 18 বছর লড়াই সংগ্রামের পরে 5 তারিখে যে বিজয়টি অর্জিত হয়েছে, সেই বিজয়ের আকাঙ্ক্ষাটা কি? একটি গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া। তো এই জন্য আপনি ঐক্যমতে আসবেন না, আসতেই হবে আপনাকে। সোজা হিসাব তো যে অন্তর্বর্তীকাল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয় না। এখানে দ্বিমতের তো কোনো কিছু নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে আকাশচম্বী ক্ষমতার ভারসাম্যহীনতা, ভারসাম্য আনতে হবে, কোনো পার্থক্য থাকার কথা নয়। তো কোনো পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যেন রাজনৈতিক দলের সেবা দাসে পরিণত না হয়, এটি কে বিরুদ্ধাচরণ করবে? করার কথা না তো। নির্বাচন কমিশন, ওই যে বললাম যে অথর্ব, এবং নির্বাচন কমিশন দাঁত নাই নখ নাই, এরকম নির্বাচন কমিশন যেন না হয়। তারা যেন সোজাভাবে দাঁড়িয়ে ওই যে কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো যেন সরকারকে চিঠি লিখতে না হয় যে একজন এমপি তো আমার কথা শোনে না, আমি এখন কি করব। তো সেই নির্বাচন কমিশনের সংস্কার তো করতে হবে আমাকে। প্রশাসনকে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা, ডিসি, বিভাগীয় কমিশনার, নির্বাচন কমিশনাররা প্রকাশ্যে রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়ে ভোট করে, তো এর সংস্কার আপনি করবেন না? তারা তো রাষ্ট্রের কর্মচারী হিসেবে জনগণকে সেবা দেবে। তো এই সংস্কারগুলো করে বিচারাঙ্গনে বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে কত জুডিশিয়াল কিলিং হয়ে গেছে, নিরপরাধ মানুষকে সাজা দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, জামিনযোগ্য অপরাধের মামলায় জামিন দেওয়া হয়নি, মাসের পর মাস কারাগারে থেকেছে। আপনি নিজে জানেন কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি পার্টি অফিস তছনছ করা হয়েছে, বিরোধী দলের পার্টি অফিস একাধিকবার মিথ্যা সাজানো ঘটনা দিয়ে, কখনো সাজানো জিনিসপাতি দিয়ে তছনছ করা হয়েছে। আমরা তো এগুলো চাই না। কিন্তু প্রশ্নটি হলো যে আপনি কত দিনে করবেন, সেটি হলো আপনি যে প্রশ্ন, এই প্রশ্ন আমারও, যে কতদিন দরকার এই সংস্কারগুলো করার জন্য। আর সংস্কার তো এমন একটি প্রক্রিয়া, এটা কিন্তু স্ট্যাটিক না, এটা চলমান একটি প্রক্রিয়া। আজকের সময়ের প্রেক্ষাপটে ছাতা দরকার, বৃষ্টি হচ্ছে, আগামীকাল যখন বৃষ্টি থাকবে না, প্রচন্ড রোদ হবে, তখনও ছাতা লাগবে। কিন্তু যখন শীতকালে মেঘাচ্ছন্ন আকাশ, তখন কিন্তু ছাতার প্রয়োজন নেই। প্রশ্নটি হলো যে সংস্কারটা চলমান প্রক্রিয়া, ঠিক এই বর্ষাকালে যেরকম ছাতা দরকার, ঠিক একইভাবে সময়ের প্রেক্ষাপটে প্রয়োজনের তাগিদে মানুষের বা ভোটারদের চাহিদার আলোকে আপনাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ার জন্য আপনাকে এই সংস্কারগুলো করতে হবে। সংবিধান 17 বার সংশোধন হয়েছে, আগামীতে হবে না, করতে হবে। যেটাই তৈরি করেন না কেন প্রয়োজনে করতে হবে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। তাহলে আপনি ন্যূনতম একটি সংস্কার করে আপনি করেন না কেন, কোনো সংস্কারের রোডম্যাপও কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চাওয়া হয়েছে। অবশ্যই চাওয়া উচিত। তা রাজনীতি করলে তো চাওয়া উচিত যে কতদিনে আপনি করবেন, কতদিনে আপনি। আর তারপরে বিচারের কথা বলছে সরকার, আমরা জনগণও চাই বিচার, আমরাও চাই হত্যাকারীদের বিচার, কিন্তু সব বিচার কি আপনি করে যেতে পারবেন? পারবেন না তো, অনেকগুলো বিচার তো। কিন্তু প্রশ্ন বিচারটা শুরু করেন না। কিন্তু এই যে একটা না করলে নির্বাচন হবে না, বিচার না করলে নির্বাচন হবে না, সংস্কার না করলে নির্বাচন হবে না, ভাই একটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ফেলেন। কেউ বাধা দিচ্ছে না তো, কোনো রাজনৈতিক দল বাধা দিচ্ছে না। আর আরেকটি কথা মাথায় রাখতে হবে যে আমরা গত 18টি বছর একটা অশ্রদ্ধার বাংলাদেশ দেখেছি। রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমার সন্তানদেরকে তুই তুকারি করা হয়েছে, রাজাকারের বাচ্চা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তুই তুকারি করা হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নদীর মধ্যে টুপ করে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। তারেক রহমান তার নাম উচ্চারণ করে সেদিন দেখছিলাম তুই দেশে আয়, তুই তুকারি করা। এই যে অশ্রদ্ধার বাংলাদেশ আমরা 18 বছর দেখলাম। এখন কখনো কখনো যখন আমরা দেখি সেই কেউ কেউ রাজনীতির নামে সিনিয়রদের সম্পর্কে কটূক্তি করে, যে দলটি 3 বার রাষ্ট্র ক্ষমতায় থাকলো, তাদের বিরুদ্ধে যখন
সমালোচনা করে, আমার ছাত্র বন্ধু শিক্ষকদেরকে যখন এখনো নাজেহাল হতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখন কষ্ট লাগে যে এই দীর্ঘ 18 বছরের সংগ্রামের যে ফসল আমার এই তরুণ ছাত্র বন্ধুদের হাত ধরে আসলো, সেটি কি আবার কি অশ্রদ্ধার দিকে যাচ্ছি, আবারও কি অসম্মানের দিকে যাচ্ছি, আবারও কি অসহিষ্ণুতার দিকে আমরা যাচ্ছি? উচিত নয় যাওয়া, একদমই উচিত নয়। অন্যরা সুযোগ নেবে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের অনৈক্যের কারণেই স্বাধীনতার সুফল আমরা পাইনি, আমাদের অনৈক্যের কারণে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনার কথা ছিল, আমরা সেটা পারিনি। আমাদের অনৈক্যের কারণে আমরা, আমাদের বলছে যারা 24-এর সহযোগী যারা ছিল, হাতে হাত মিলিয়ে যারা আন্দোলন করে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করলো ফ্যাসিজমের হাত থেকে, তাদের মধ্যে অনৈক্য আমাকে আতঙ্কিত করে, তাদের মধ্যে অনৈক্য আমাকে শঙ্কিত করে, তাদের মধ্যে অনৈক্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে, পথকে খুব মসৃণ করে না, বরং খুব সংকটাপন্ন করে। সেটি রাজনীতিবিদরা বুঝবে এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরকেও মনে রাখতে হবে, বা ওনারা নিশ্চয়ই ভাবেন ওনারা চলে যাবেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। ওনাদের সামনে একটা অপরচুনিটি যে 18 বছরের এই ফ্যাসিজমের পরবর্তীতে যদি একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দিয়ে যেতে পারেন, ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এই সংস্কারগুলো যদি করে যেতে পারেন, ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এই জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা ধারণ না করে কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। আবার ঠিক জুলাই চেতনাকে ধারণ করে আপনি 71-কে অস্বীকার করবেন, আপনি পঞ্চদশ সংশোধনীকে অস্বীকার করবেন, আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন, স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করবেন, সেটিও আবার কিন্তু সম্ভব নয় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব সংমিশ্রণে বয়োজ্যেষ্ঠ যারা আছে, রাজনীতিবিদ আছেন, তাদের সাথে তারুণ্যের সংমিশ্রণে, তাদের বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা, তারুণ্যদীপ্ত যে উদ্দীপনা, এই দুটার সংমিশ্রণের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা আমরা করি। আপনি কি রাজনীতিতে এখন ঐক্যমত দেখেন, যেটা আমরা আসলে অগাস্ট থেকে তার পরবর্তী কিছুদিন দেখেছি? দেখেন, আমি খুব বেশি অনৈক্য আমি দেখি না। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, জামাত বলে যে ভোটের ঈদের পরে নির্বাচন চাই, আলোচনায় বসলে সমাধান হয়ে যাবে। অন্যান্য যে দলগুলো আছে, আপনি ধরেন আরো যে স্টেক হোল্ডারগুলো আছে, মাঠের মেইন খেলোয়াড় তো দুটি এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, বিএনপি এবং জামাত। তো একজন ডিসেম্বরে চায়, আর একজন চাই হলো ঈদের পরে, খুব কাছাকাছি। আমার মনে হয় বসলেও এই সমস্যার সমাধান হয়ে যাবে। এনসিপির বন্ধুরাও, যারা তরুণ প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে, তাদেরও এই উপলব্ধিটুকু হয়েছে যে সংস্কার, নির্বাচন হোক তাড়াতাড়ি, আমাদের কোনো আপত্তি নাই। বিচার শুরু হোক, বিএনপিও চায়, জামাতও চায়। সংস্কার হোক, বিএনপিও চায়, জামাতও চায়। প্রশ্নটি হলো আপনি সময়টা নির্ধারণ করেন যে কখন সেটি যৌক্তিক। জুনে তো নির্বাচন কি আদৌ যৌক্তিক? এটা বোধহয় যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা প্রলম্বিত করতে চায়, ওনারাও খুব ভালো করে জানেন যে বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে জুনে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সকল দিক থেকে করা গেলেও অন্তত আবহাওয়াগত দিক থেকে বা আমাদের প্রক্রিয়াগত দিক থেকে সেই নির্বাচনটা একটি দুরূহ কাজ। রাজনীতিতে আমরা কাদা ছোড়াছুড়ি দেখছি, এক দল আরেক দলকে আক্রমণ করে, মারাত্মক আক্রমণ করেও কথা বলা হয়ে থাকে। দেখেন, এটি তো আমি কিছুক্ষণ আগে আমি বললাম যে অশ্রদ্ধার বাংলাদেশ তো আমরা চাই না। অশ্রদ্ধার মধ্যে আমরা ছিলাম, একদম ছিলাম, তুই পর্যন্ত আমরা দেখেছি সর্বোচ্চ জায়গা থেকে। এখনো কেউ কেউ কথা বলা শুরু করলেই একটা সিনিয়র রাজনৈতিক দল, তাদের সম্পর্কে প্রকাশ্যে আপনি সমালোচনা করছেন, যারা 3-3বার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অভিজ্ঞতা যাদের আছে, যাদের সাথে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদের কর্মী সমর্থক বলে মানুষ মনে করে, আপনারা মনে করেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা তো শ্রদ্ধার সীমার মধ্যে থাকবে। আর রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু মতদ্বৈত্যতা থাকবে কেন? আলোচনা। তবে আমি এখনো আশাবাদী মানুষ যে জুলাইয়ের যে চেতনা, যে বিপ্লব, রক্ত, এখনো রাস্তায় বেরোলে এই রাজপথে রক্তের গন্ধ আমরা শুনি না। আমরা তো গুলির শব্দ শুনি এখনো। ঘুম থেকে তো মুগ্ধর সেই পানি লাগবে বলে ঘুম থেকে তো ঘুম ভেঙে যায়। সাইদের যখন সেই হাত প্রসারিত করে, আমি চিটাং সার্কিট হাউসে আমি ছিলাম, দুটো ছবি দেখে আমি দাঁড়িয়ে গেছি ছবির সামনে। জাস্ট সার্কিট হাউসের সিঁড়ির উপরে লাগানো একটা সাইদের ছবি আর একটা মুগ্ধর ছবি। তো সাইদ মুগ্ধ জীবনের তাজা রক্ত দিয়ে এই সমস্ত কুৎসা রটনা করার অধিকার দিয়ে গেছেন আমাদেরকে, দায়িত্ব দিয়ে গেছেন না।
বরং তারা আমাদেরকে এই দায়িত্বটুকু দিয়ে গেছেন যে আগামীর বাংলাদেশ হবে শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছিল স্বৈরাচারী সরকার। উনি মুক্তি পেয়ে 4 মিনিটের বক্তৃতা দিয়েছিলেন, একটিবারের জন্য পতিত সরকারের প্রধানমন্ত্রীর নাম মুখে উচ্চারণ করেননি। ওনাকে আইন উপদেষ্টা জিজ্ঞেস করেছিলেন যখন উনি লন্ডনে চিকিৎসার জন্য যান, আমি পত্রিকায় দেখেছি, উনি বলেছেন কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই যে শ্রদ্ধাবোধের জায়গাটুকু, এই যে সম্মানের জায়গাটুকু, সেই জায়গাটুকু তো সিনিয়রদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এইটুকু যদি আমরা নিতে না পারি তো কিসের বাংলাদেশ আমরা করব? এই যে এত বড় একটি বিপ্লব হলো বা ছাত্ররা করলো, সবাই মিলে করলো, আসলে সেটি আসলে শেষ পর্যন্ত যদি এই যে ঐক্যমত থাকে না থাকে, সংস্কারগুলো যদি ব্যাহত হয়, তাহলে আসলে কোন দিকে যাবে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই ঐক্যমত তো সবাই, সব দল, আপনি যদি একটা বাপের যদি 5টা সন্তানও থাকে, সবাই কি এক জায়গায় একমত পোষণ করবেন? আমাদেরকে মাঝামাঝি একটা জায়গায় দাঁড়াতে হবে। নেগোসিয়েশন জিনিসটা কি, কম্প্রোমাইজ জিনিসটা কি, যে উভয়ই আগিয়ে আসবে, আসে একটা যেটি মানুষের জন্য সবচেয়ে ভালো জিনিসটি হয় সেটি হবে বলে আমি এখনো মনে করছি, আমি আশা করছি। কারণ আমি তো আপনাকে বললাম যে বড় দুটি স্টেক হোল্ডার জামাত এবং বিএনপি, তাদের মতামতটা খুব কাছাকাছি চলে আসছে, এবং বিএনপিও রোডম্যাপ চায়, জামাতও রোডম্যাপ চায়, এবং এনসিপি তারা আরো দুটো বেশি রোডম্যাপ চায়। অসুবিধা তো নাই, তারা চায় যে সংস্কার কবে হবে তার রোডম্যাপটা দেন, বিচার কবে হবে তার রোডম্যাপটা দেন। তো বিএনপি চাই নির্বাচনী রোডম্যাপ, তো দিক না, এই দুটো রোডম্যাপও তার সাথে যোগ হোক। বিরোধের জায়গা কোথায়? আমি তো বিরোধের জায়গা দেখি না, বরং অনেক কাছাকাছি চলে আসছি আমরা, শুধু বসলেই হয়ে যাবে, এটা আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার এই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ, উপসম্পাদক দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের সমাবেশ থেকে তিনি জোর দাবি দিয়ে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, বেশ কয়েকবার বলেছেন, এবং প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, সেই দিনই বলেছেন যে আগামী 26 জুনের মধ্যে নির্বাচন করবেন। আজ বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতিতে রোডম্যাপ নির্বাচন কেন্দ্রিক একটি মতদ্বৈধতা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হচ্ছে কিনা, বা কোনো সংকটের দিকে যাবে কিনা, নাকি সমাধানের দিকে যাবে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলি যে, আমি আগেও বলেছি, এখনো বলি যে আসলে যত সংলাপ হচ্ছে, সেটা যদি ঐক্য কমিশন বলেন বা সরকার প্রধানের সাথে বলেন, সংস্কার ইস্যুতে বা অন্যান্য যে ইস্যুগুলো এখন সামনে এসছে, সেই ইস্যুগুলোতে দেখবেন যে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় অনড় রয়েছে। যেমন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুরু থেকেই বলছে, বিএনপি কিন্তু সেই জায়গাতেই অনড় রয়েছে, এবং সেখানটাতে একটি প্রত্যয় যুক্ত হয়েছে। গতকাল তারেক রহমান তারুণ্যের সমাবেশে ঢাকায় যে বক্তৃতা করেছেন বা উনি যে ভাষণ দিয়েছেন, সেখানটাতে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এই কথাটি উনি বলেছেন। হতেই হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবার পর গত সপ্তাহে শেষের দিকটাতে যখন বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করেছে বা ওনার সাথে দেখা করেছেন, তখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রধান উপদেষ্টা নিজে কোনো কথা বলেন নাই। ওনার যে প্রেস উইং থেকে বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। সেটি প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে কিন্তু গতকালকে যেটি বলেছেন, যে উনি আবার ওনার জায়গাতেই কিন্তু অনড় রয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। আজ একটি বক্তব্য উনি দিয়েছেন, সেটি হলো যে একটি রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না। তার মানে হচ্ছে উনি ওনার জায়গায় অনড় আছেন, জামাত ইসলামী ওনার জায়গায় অনড় আছে, তাদের জায়গায় অনড় আছে, এবং আরেকটি ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল কাগজে কলমে তৈরি হয়েছে, আমরা যেগুলোকে বিভিন্ন জায়গায় দেখতে পাই, দাবি আদায়ের বা কোনো কিছুতে হলেই তাদেরকে দেখতে পাই, বিশেষ করে সরকারের সমর্থক শক্তি হিসেবে ওই রাজনৈতিক দলটিকে আমরা নতুন নবঘোষিত রাজনৈতিক দল আমি বলি। কারণ সরকারের যখন যেখানে যে সংকট হয়, সেখানটাতে তাদের সরব ভূমিকা দেখা যায়। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে যখন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছে, সেই সরকার যে নতুন গঠিত যে রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে একরকম হুমকি দেওয়া হয়েছে, যেটি গণতন্ত্রের পথকে আরও বাধাগ্রস্ত করে অনেকটা। এবং সেখানটাতে আবার সরকারের যে কর্মকর্তা, তাদের পক্ষ থেকে কিন্তু পাল্টা হুমকি দেওয়া হয়েছে।
এটি গণতন্ত্রের জন্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একেবারেই সুখকর নয়। আপনি একটি প্রশ্ন করেছেন যে সংকটের দিকে যাচ্ছে কিনা। আমি বলি যে সব পক্ষ যদি সহনশীল আচরণ না করে তাহলে সংকট কতটা ঘনীভূত হবে সেটি কিন্তু অনেকটা আভাস পাওয়া যাচ্ছে। ফেসিবাদ কিন্তু, যে ফেসিবাদ বিদায় হয়েছে, তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর আরেকটি মহড়া বলতে পারেন বা প্রস্তুতি বলতে পারেন, সেটি কিন্তু অনেকটাই দৃশ্যমান। এখন সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যারা আছেন, সরকারের সমর্থক এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সেখানটাতে কিন্তু আপনি দেখবেন যে একেবারে স্পষ্ট যে সবাই যদি একটি মোহনায় এসে মিলিত না হয় তাহলে কিন্তু একটি বড় ধরনের বিপর্যয় বা বিপদ এই জাতির লড়াটে আবার লেপ্টে যেতে পারে, সেরকম একটি শঙ্কা আছে। আজকে বামফ্রন্টের একটি দল সিপিপি থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নয়, ওনারা কিন্তু বলেছেন অক্টোবরের মধ্যেই নির্বাচন হতে পারে। আজকে যেটি আগে কখনো আমরা শুনি নাই, আজকে দেখলাম যে তাদের যে সাধারণ সম্পাদক সেখান থেকে বলেছে যে নির্বাচন ডিসেম্বর নয়, অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে। এবং যে সংস্কার দরকার, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কার করেই অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। দেশের অনেক পুরনো রাজনৈতিক দল সিপিবি, তো তাদের পক্ষ থেকে এটি বলা হয়েছে। তো আমি একটি জায়গায় মানে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না যে আসলে সরকারের ভেতর থেকে ডিসেম্বর থেকে জানুয়ারি বা জুন এই জায়গায় কেন এতটা শক্ত অনড় অবস্থায় তারা রয়েছে। তারা তো এসছে দেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্য। রাজনৈতিক দলগুলো রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে। তারা রাজনৈতিক একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি ক্ষমতাকে বিদায় দিয়েছে একটি রাজনৈতিক দলকে। অন্য রাজনৈতিক দল গণতন্ত্র বা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বা সরকারের পরিবর্তন হবে, সেখানে সরকার সহায়ক শক্তি সবসময় বলা হয়ে থাকে, বিশেষ করে এই ধরনের সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক শক্তি। তো তারা কেন এতটা বেঁকে বসলেন, এটির কোনো কুল কিনারা অন্ততপক্ষে আমি খুঁজে পাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ সুলতান মাহমুদ এবং মোহাম্মদ হাসানাত আলী, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করছি। আবার দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।